দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও খবরের বিশ্লেষণ। এছাড়াও জানাবো শেয়ার বাজার, মুদ্রা বাজারের আপডেট সহ আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। দেশের ব্যাংকিং খাতকে আরও বিকশিত করতে নৈতিকতা ও শৃঙ্খলা দরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, দেশে ব্যাংকিং যেভাবে এগিয়ে যাওয়ার কথা সেভাবে এগুতে পারেনি। এ খাতকে সামনের দিকে এগিয়ে নিতে শৃঙ্খলা ফেরাতে হবে। এক্ষেত্রে BIBM অগ্রণী ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি। এ সময় তিনি BIBM এর কার্যক্রমকে আরও গতিশীল করার পরামর্শ দেন। ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় BIBM সহযোগী হয়ে উঠবে বলেও আশা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বিনিয়োগকারীরা তারা, এবং সেটাই তো আমরা চাই। সেটা না আমাদের এই খাতটাকে আরেকটু, আমি যেটাকে এমফাসাইজ করব, যে ট্রেনিং প্রোগ্রামের থ্রুতে এবং আমাদের যে কালচার অফ ডেভেলপমেন্ট ব্যাংকিং খাতে, সেখানে নৈতিকতা বোধটাকে আরেকটু গভীরতা করতে হবে এবং এইখানে দায়বদ্ধতাও সৃষ্টি করতে হবে। তা না হলে কিন্তু ওই যে বলে যান অর্থই অনর্থের মূল, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে তারা করবে। দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হতে চাই। আজকে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM কার্যালয়ে কিন্তু দিনব্যাপী নানা সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। আমরা বিভিন্ন সেশন অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে আমরা কিছুক্ষণের জন্য সরাসরি যুক্ত হব সেখানে। কমিটি হয়েছে, এরা হয়তো এভাবে রিকমেন্ড করবেন। আমরা বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটি দেখছি যে ব্যাংকিং খাতের যে চ্যালেঞ্জ, সেটি আমি মনে করি যে প্রথম প্রবলেমটা সৃষ্টি হয়েছিল আপনার রিপোর্টিং প্রবলেম। আমার মনে হয় যে রাইট ওয়েতে রিপোর্টিং এর যথেষ্ট আপনার এখানে মিস রিপোর্টিং হয়েছিল। কারণ আমরা দেখেছি একটি ব্যাংক স্বাভাবিকভাবে তার এডিআর যদি তার কাম্য মাত্রায় থাকে এবং সেখানে খেলাপি যদি 5 to 7% হয়, তাহলে ওই ব্যাংকের কিন্তু প্রতিনিয়ত লিকুইডিটি সাপোর্ট থাকার কোনো কারণ নেই। ডেফিনেটলি এখানে রং রিপোর্টিং করা হয়েছে, খেলাপির মাত্রা অতি উচ্চ মাত্রায় খেলাপি ছিল, সেটিকে রিপোর্টিং এর আওতায় আসা হয়নি। নিশ্চয়ই এই আপনার বহির যে নিরীক্ষক আছে এদের মাধ্যমে হয়তো একটা নির্ধারণ করা সম্ভব হবে। এই মুহূর্তের সবচেয়ে ব্যাংকিং সেক্টরের আমরা মনে করি যে অগ্রযাত্রার সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটি হলো যে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা, এবং যেই কাজ করলে আমানতকারীদের আস্থা আমরা অর্জন করতে পারবো, সেটি কিন্তু আমানতকারীরা ব্যাংকের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, সেটি কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে। এবং আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা NPL ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের যে বিদ্যমান যে ব্যবস্থা আছে, এই ব্যবস্থার বাইরে গিয়ে কিছু অ্যাকশনে যেতে হবে। না হলে আপনার এই বিপুল পরিমাণ NPL আদায়টা একটা বড় আকারের চ্যালেঞ্জ হবে। বড় জিনিস হলো যেটি গভর্নেন্স নিয়ে কথা আসছে, যে গভর্নেন্সের ক্ষেত্রে আমরা দেখছি যে ওই আইন সংশোধনের কথা যেটি বলছি, এখানে বাংলাদেশেও ব্যাংকিং সেক্টরে আমাদের কাছে যথেষ্ট উদাহরণ আছে যেখানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের আধিক্য আছে, এবং ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরস আর রিয়েলি ইন্ডিপেন্ডেন্ট, ওই সমস্ত ব্যাংকগুলো কিন্তু অনেক ভালো করছে, এই চ্যালেঞ্জের মাধ্যমেও কিন্তু অনেক ভালো করছে। সুতরাং আমরা মনে করি যে আপনার ব্যাংক পরিচালনায় এখানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের আধিক্য থাকা একটা কাম্য, এবং ব্যাংকের যে কোনো খারাপ ঋণ হয়েছে, কোনো দুর্ঘটনা ঘটেছে, অথবা ঋণ বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে কোনো ধরনের কোনো আপনার মিসহ্যাপ হয়েছে, সেই ক্ষেত্রে ব্যাংকের নির্বাহীদেরকে আপনার বা ব্যাংকের কর্মকর্তাদেরকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসা। কিন্তু আমি মনে করি যে এটি যদি সর্বোচ্চ পর্যায় থেকে বোর্ড থেকে যদি অনুমোদিত হয়ে থাকে, তাহলে বোর্ডকেও কিন্তু আপনার জবাবদিহিতার আওতায় আনা উচিত। আমি শেষ করছি, কারণ সময় আমার নির্ধারিত সময়ও শেষ। আমরা আশা করি যে আমাদের বাংলাদেশের ইকোনমি এটি টোটালি একটি ব্যাংক বেসড ইকোনমি। সুতরাং
ব্যাংকিং সেক্টরের আস্থা অর্জন করা এবং ব্যাংকিং সেক্টর যদি ভালো পারফর্ম করতে পারে সেই ক্ষেত্রে শুধুমাত্র আমাদের ইকোনমি খুব দ্রুতভাবে এগিয়ে যাবে, যেখানে আমাদের ক্যাপিটাল মার্কেট, বন্ড মার্কেট আমাদের সেইভাবে ওয়ার্ক করছে না এবং স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী সমস্ত প্রকার ফান্ডের উৎসই হলো আমাদের ব্যাংকিং খাত। সুতরাং এই ব্যাংকিং খাতকে সামনে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে আমাদেরকে কাজ করতে হবে এবং যথাযথ যেই ভূমিকা এবং যে সমস্ত সংস্কারগুলো সামনে আসবে সেগুলো আসবে বলে আমরা মনে করি। আমি এই বলে সবাইকে ব্যাংকিং সেক্টরের প্রতি আস্থা অর্জনের জন্য, আমানতকারীদের আস্থা অর্জন করার কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম বিআইবিএম কার্যালয়ে, সেখানে শুনছিলাম একজন বক্তা কথা বলছিলেন। যাচ্ছে অন্যান্য সংবাদে। কারসাজির দায়ে গেল 4 মাসে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে 700 কোটি টাকার বেশি জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। যদিও বিপুল পরিমাণে অর্থ আদায়ে নানা জটিলতার কথা জানিয়েছে সংস্থাটি। আর বিশ্লেষকদের পরামর্শ, পুঁজিবাজারে কেলেঙ্কারি ঠেকাতে আলাদা ট্রাইব্যুনাল গঠনের। বিস্তারিত ওয়ালিদ সাকিবের প্রতিবেদনে। প্রতারণা, কারসাজি আর আইপিও বা প্রাথমিক গণপ্রস্তাবে জালিয়াতির মাধ্যমে গেল 1.5 দশকে পুঁজিবাজার থেকেই আত্মসাৎ করা হয় 1 লাখ কোটি টাকা। যে তথ্য উঠে আসে জাতীয় অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে। আওয়ামী লীগ সরকারের পতনের পর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থায় আসে পরিবর্তন। দায়িত্ব নিয়েই খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন কারসাজির দায়ে জরিমানা করে 87 ব্যক্তি প্রতিষ্ঠানকে। গেল 4 মাসে যেখানে জরিমানার পরিমাণ ছাড়িয়েছে 721 কোটি টাকা, এর মধ্যে শুধু বেক্সিমকো শেয়ার কারসাজিতেই জরিমানা করা হয় 428 কোটি টাকা। কমিশনের বিপুল পরিমাণ জরিমানা নিয়ে প্রশ্ন উঠেছে বাজার সংশ্লিষ্টদের মধ্যে। তবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই দেয়া হয়েছে শাস্তি। আইনি জটিলতায় বিপুল অঙ্কের এই জরিমানার অর্থ আদায় করা যাচ্ছে না বলে জানান সংস্থাটির মুখপাত্র। রিভিশন এবং অ্যাপিলেও যদি এই জরিমানা বহাল থাকে, সেক্ষেত্রে মহামান্য হাইকোর্টে এই জরিমানার আদেশটা রিট করতে পারবে 15% জরিমানার টাকা জমা দিয়ে। আর এর মধ্যে যদি মহামান্য হাইকোর্টে না যায়, জরিমানার টাকাও জমা না দেয়, সেক্ষেত্রে সার্টিফিকেট মামলা করা হয় লয়ার কোর্টে জরিমানা আদায়ের জন্য এবং আদালত এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে এবং অনেক ক্ষেত্রে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়। আর এই বিশ্লেষক মনে করছেন, জরিমানা আদায়ের প্রক্রিয়া জটিল হলেও এ ধরনের শাস্তি কঠিন বার্তা দেবে কারসাজি চক্রকে। পাশাপাশি বিচারের প্রক্রিয়া সহজ করতে আলাদা ট্রাইব্যুনাল গঠন করার পরামর্শও তার। যারা এটা করেছে তখন নিয়ন্ত্রক সংস্থা বলেন বা তখনকার তাদের সাথে যারা স্টেক হোল্ডার ছিল, এটা এককভাবে তো একজন করে নাই। তো সেই কারণে এখন প্রত্যেকটা স্টোরির পেছনে কারা কারা কিভাবে ইনভলভ সেগুলোকে বের করে নিয়ে আসা হচ্ছে। আইনি প্রক্রিয়ায় লম্বা সময় লাগবে, নো ডাউট, বাট এই ধরনের প্রক্রিয়াতে নতুন কেউ যাওয়ার আগে 100 বার ভাববে যে এই পরিণতি আবারও হতে পারে। এরকম একটা বিশেষ একটা আইনি কাঠামোতে কাউকে এম্পাওয়ার করতে হবে, যারা এই বড় বড় স্ক্যামগুলো করেছে সেই ব্যক্তিবর্গকে এটার মধ্যে নিয়ে আসা, জবাবদিহির মধ্যে নিয়ে আসা, ফাইনগুলোকে আদায় করা। তার মতে অর্থনীতিতে পুঁজিবাজারের অংশগ্রহণ তুলনামূলক কম হওয়ায় এতদিন গুরুত্ব পায়নি নীতি নির্ধারকদের কাছে। বলেন, জিডিপিতে শেয়ার বাজারের অবদান বাড়াতে নজর দিতে হবে সরকারকেই। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণ প্রতিবেদন দেখছিলাম। পুঁজিবাজার কারসাজিতে জরিমানা ও অর্থ আদায় বাস্তবতা নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। সার্বিক পুঁজিবাজার পরিস্থিতি নিয়েও কথা বলতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাইফুল ইসলাম, সভাপতি ঢাকা ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবি এর সভাপতি, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সাইফুল ইসলামকে স্বাগত জানাতে চাই। বিজনেস আওয়ার স্বাগত জানাচ্ছি। সাইফুল ইসলাম, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। আমরা একটি রিপোর্ট শুনছিলাম, আমরা দেখছিলাম রিপোর্টে দর্শকদেরকে জানাচ্ছিলাম যে গত কয়েক মাসে আমরা দেখেছি যে 4 মাসে অর্থাৎ 700 কোটি টাকারও বেশি জরিমানা করা হয়েছে। কিন্তু আমরা যদি একটু আদায় বাস্তবতার কথা বলি, অর্থাৎ এই জরিমানা বাস্তবতা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে, এটা এই প্রক্রিয়াটা তো আসলে অনেক জটিল। সাইফুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসসালামু আলাইকুম। আমি সরি, পুরোপুরি কানেকশনটা পাওয়া যাচ্ছে না, বাট আমি যতটুকু বুঝতে পেরেছি যে আপনি জরিমানার ব্যাপারে জিজ্ঞেস করেছেন। জি, রাইট? জি জি, আচ্ছা। জরিমানাটার ব্যাপারে যেটা বলতে হচ্ছে যে জরিমানা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। বাজারে যখনই কোনো ম্যানিপুলেশন ইজ আইডেন্টিফাইড বাই দ্য রেগুলেটর, সারা পৃথিবীতে জরিমানা বিধান রয়েছে। এখন আমাদের এখানে যেটা প্রশ্ন হচ্ছে যে জরিমানাটা কতটুকু জাস্টিফাইড এবং কতটুকু আদায়যোগ্য। আমরা জরিমানা একটা পরিমাণ জরিমানা করার পরে আমরা যেটা বিভিন্ন পত্রপত্রিকা দেখতে পারলাম যে এই পর্যন্ত এসএসসি যত জরিমানা করেছে
তার more than 90% has not been recovered from the people who have been penalized. তো এটা একটা এনফোর্সমেন্ট ব্যাপার আছে যে আমরা চাই যে যেভাবে জরিমানাটা বা যে শাস্তিযোগ্য শাস্তিটা দেওয়া হয় সেটা যাতে এনফোর্সেবল হয়। আর জরিমানার মানে পরিমাণের ব্যাপারেও আমাদের যেটা ব্যাপার হচ্ছে যে মানে কত হবে সেটার ব্যাপারে পুরোপুরি ব্যাখ্যা আইনি যে প্রক্রিয়া আমাদের আছে সেটাতে স্পষ্টভাবে নাই। আমরা যে কোনো ধরনের মানে আপনার এনফোর্সমেন্টের ব্যাপারে আমরা চেষ্টা করব যে রেগুলেটরি ফ্রেমওয়ার্কের মধ্যেই সবকিছু যাতে ওয়েল এক্সপ্লেইন থাকে, যেটা আলটিমেটলি কোনো কোশ্চেন অ্যারাইজ করতে না পারে। বাট আপনার জরিমানা বলেন বা যে কোনো শাস্তিযোগ্য শাস্তি by the regulatory authorities are quite common anywhere in the world, and Bangladesh is not an exception. এবং আমরা চাই যে বাজারে আপনার সুস্থতা ফিরিয়ে আনার জন্য রেগুলেটরি এনফোর্সমেন্ট যেটা করা দরকার সেটা প্রয়োগ করা হোক। জি, সাইফুল ইসলাম, আমরা এর আগেও দেখেছি যে নানা রকম কারসাজির নাম যাদের এসেছে, আমরা বড় বড় যেমন মেক্সিকোর নাম আমরা স্পষ্টতই জানি, কিন্তু এখন যেটি হচ্ছে যে এখন যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতি, আমরা কি চাইলে একটা সুশাসনের পথে হাঁটতে পারি কিনা, তাদেরকে আসলে আইনি প্রক্রিয়ায় এনে শাস্তির বিধানটা নিশ্চিত করতে পারি কিনা? আমাদের বাজার মধ্যস্থকারী হিসেবে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার যখন আপনার একটা ম্যানিপুলেশন হয় মার্কেটে বা ব্যাড প্র্যাকটিস হয়, আপনার প্রক্রিয়ার মধ্যে এটা থামানো উচিত। আমাদের এখানে যেটা হয় ম্যাক্সিমাম সময় দেখা যায় যে পুরো স্কিমটা শেষ হওয়ার পরে 1-2-3 বছর পরে আমরা শাস্তি প্রয়োগ করি, কিন্তু এটা আপনার যদি সার্ভিলেন্সটা যদি ঠিকভাবে কাজ করে at the DEC level and at the SEC level, তাহলে আমরা মনে করি যে আপনার যখন এই ধরনের দুষ্ট চক্র বলেন বা ম্যানিপুলেটিভ অ্যাক্টিভিটিস গুলি বাজারে হয় তখনই এটাকে রোধ করা সম্ভব। তা আমরা জোর দেব যে এনফোর্সমেন্টের উপরে, যে বাজার মানে বাজারের যে প্রক্রিয়াটা ব্যাহত হয়, স্বাভাবিক প্রক্রিয়াতে ব্যাহত হয়, যেখানে বিনিয়োগকারীদের ডিপ্রাইভ করার জন্য বিভিন্ন ধরনের কার্যকলাপ হয়, আমরা যেটাকে স্কিম বলে থাকি, সেটা at the very primary stage the stock exchange should identify those and immediately go for action. এবং যদি স্টক এক্সচেঞ্জ মনে করে যে the total scheme is beyond their capability and ability, then they should immediately refer it to the SEC, and SEC should immediately go for action rather than going action after 3-4 years. আমরা যাব যে আপনার প্রক্রিয়ার মাধ্যমে এটাকে শেষ করা হোক, প্রক্রিয়ার মাধ্যমে অ্যাড্রেস করা হোক। আদারওয়াইজ আপনার এই জরিমানা করেই বাজারে সুস্থতা ফিরিয়ে আনাটা অসম্ভব ব্যাপার, এটা আমরা দেখতে পেয়েছি। আপনি যে এখনো যদি জরিমানাগুলি দেখেন যে সবগুলি জরিমানা শুরু মানে যে কারণে হচ্ছে সেগুলি 21-22 সালের ব্যাপারে হচ্ছে, কিন্তু 21-22 সালে এটা রোধ করা যেত। আমরা যাবো যে মানে আপনার সার্ভিলেন্সটাকে আরো স্ট্রিক্ট করা হোক, কার্যকরী করা হোক, ইফেক্টিভ করা হোক, ট্রান্সপারেন্সিটা এবং অ্যাকাউন্টেবিলিটিকে এনশিওর করা হোক। জি, সাইফুল ইসলাম, আমরা সব মিলিয়ে যে সংস্কার উদ্যোগ, আমরা যদি একটু বাজার পরিস্থিতির দিকে তাকাই, আমরা দেখেছি যে বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থাহীনতা চলছে, আসলে পুঁজিবাজারকে ঘিরে মানুষ আস্থা পাচ্ছে না। আমরা যদি এই ধরনের এই যে মেল প্র্যাকটিসগুলোর কথা বলছিলেন, এই কারসাজির বিষয়গুলোতে আমরা যদি শাস্তি আসলে যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করতে পারতাম, সেটা বোধহয় বাজারে সুশাসন প্রতিষ্ঠায় বা পরবর্তীতে কেউ যেন ম্যানিপুলেট না করতে পারে সেই বিষয়ে একটা দৃষ্টান্ত হতে পারত। এই ধরনের দৃষ্টান্ত আদৌ কি আমরা কখনো পেয়েছি বাজারে? আপনার এখন পর্যন্ত মানে আমাদের এখানে শাস্তিমূলক ব্যবস্থা যে নেওয়া হয়নি তা না, কিন্তু শাস্তিমূলক ব্যবস্থাটা কতটুকু কার্যকরী হয়েছে সেটা তো আমরা সবাই জানি। যে কোনো ব্যাপারে যখন আপনি শাস্তিমূলক ব্যবস্থা নেন, সেটা আমাদের যে লিগ্যাল সিস্টেম, সেই লিগ্যাল সিস্টেমে এটা শেষ পর্যন্ত যাওয়াটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, বাট তারপর শাস্তিযোগ্য ব্যবস্থা নিতেই হবে। কিন্তু আমরা যেটা জোর দেব সেটা হচ্ছে যে আপনার এই যেটা আপনি বলেন যে আস্থা ফিরিয়ে আনার জন্য এই এনফোর্সমেন্ট বলেন, মনিটরিং বলেন, সার্ভিলেন্স, এগুলি দিজ আর ওয়ান সাইড অফ দ্য প্রসেস। দি আদার সাইড ইজ যে মার্কেটকে আপনার কিভাবে আমরা স্ট্রং করতে পারি। আমাদের এখানে উই রাদার ফোকাস অন ব্রিঙ্গিং দ্য গুড শেয়ারস, কোয়ালিটি শেয়ারস, এবং আপনার
transparency, accountability of the companies which are listed, intermediaries level এবং ইভেন রেগুলেটরি লেভেলও আমাদেরকে আমরা যদি অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি এনশিওর করতে পারি, সেটা বরং অনেক বেশি ইফেক্টিভ টু ব্রিং দ্য ইনভেস্টার্স ব্যাক ইনটু দ্য মার্কেট। কনফিডেন্স রেস্টোরেশনের জন্য আমাদের উচিত পজিটিভ জিনিসে কাজ করা রাদার দেন আপনার পিউনিটিভ মেজারগুলির দিকে বেশি জোর দেওয়া। আপনার আমরা আশা করবো যে 2025 সালে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে বাজারের পরিধি বৃদ্ধি করা, নতুন শেয়ার আনা, বড় শেয়ার আনা, বিনিয়োগকারীদের জন্য নতুন বিনিয়োগের ব্যবস্থা করা, এবং সাথে সাথে অবশ্যই যে বাজারের যদি আদারওয়াইজ কোনো অ্যাক্টিভিটিস পরিলক্ষিত সেটার জন্য যা যা করা দরকার আমরা শিওর যে রেগুলেটরি অথরিটি উইল টেক দ্য রাইট অ্যাকশনস। জি, সাইফুল ইসলাম, আমরা মোটা দাগে যদি একটু বাজার পরিস্থিতির দিকে তাকাই, সাম্প্রতিক বাজারের দিকে একটু আলোচনায় আসি, আমরা দেখতে পাচ্ছি যে বাজার মূলধন কমে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে লিকুইডিটি ক্রাইসিসের, অর্থাৎ লেনদেন কিন্তু 500 কোটি টাকার উপরে যাচ্ছেই না বেশিরভাগ কর্মদিবস। আমরা দেখেছি আইসিবি 3000 কোটি টাকার ঘোষণা দেওয়ার পর 200 কোটি টাকা বাজারে তারা দিয়েছেনও, এরপরেও কিন্তু বাজার আসলে তারল্য সংকটের একটা বড় চাপ লক্ষ্য করছি। সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে তারল্য আসলেই কি বাজার আরেকটু গতিশীল হবে? তারল্য সংকট একটা সংকট, হ্যাঁ, তারল্য সংকটের একটা মূল কারণ হচ্ছে যে ইন্টারেস্টের যে লেভেলে এখন আছে সেখানে তারল্য সংকট কিছুটা থাকাই স্বাভাবিক। বা তারল্য সংকটের সাথে আরো কয়েকটা সংকট আছে, সেটা হচ্ছে যে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট যদি দেখি আমরা স্টক মার্কেটে গত কয়েক বছর ইজ নেগেটিভ, এবং 2010 সাল থেকে যদি আমরা দেখি কিউমুলেটিভ নাম্বারটা যদি দেখি তাহলে অবশ্যই এটা নেগেটিভ। আমাদেরকে বাজারের রিটার্ন এনশিওর করতে হবে। রিটার্ন যদি আমরা এনশিওর করতে পারি তাহলে তারল্য মানে লিকুইডিটি ইজ নট এ প্রবলেম ইন আওয়ার মার্কেট। আমরা উই হ্যাভ সিন যখন ভালো কোম্পানি আছে, ভালো রিটার্ন কোম্পানি দেয়, সেই কোম্পানিতে প্রচুর ইনভেস্টমেন্ট হয়, প্রচুর ইন্টারেস্ট থাকে বোথ ফরেন অ্যান্ড লোকাল সাইড। আমাদের তারল্যটা ফর দ্য টাইম বিং যেহেতু ইন্টারেস্ট রেট ইজ ভেরি হাই, সেখানে তারল্য ইজ অ্যান ইস্যু, বাট তার চেয়ে বড় ইস্যু হচ্ছে যে আমরা রিটার্নটাকে এনশিওর করতে পারছি না। তো আমাদেরকে রিটার্নের দিকে বেশি নজর দেওয়া দরকার। রিটার্নটা থেকে যদি আমরা এনশিওর করতে পারি, আই এম শিওর দ্যাট লিকুইডিটি উইল নট বি অ্যান ইস্যু ইন আওয়ার মার্কেট। জি, সাইফুল ইসলাম, আমরা বাজারের একটু সামগ্রিক পরিস্থিতি থেকে যদি, আপনি বলছিলেন যে শুধুমাত্র তারল্য নয়, অনেকগুলো আসলে চ্যালেঞ্জ আমাদের এই মুহূর্তে বাজারে রয়েছে। পাশাপাশি আমরা আসলে বিএসইসি নিয়ন্ত্রক সংস্থা নতুন করে আমরা দেখেছি নতুন নেতৃত্ব এসেছে, যে ধরনের সংস্কার উদ্যোগগুলো আসলে নেওয়া হচ্ছে সেটি আসলে কার্যকরভাবে আমরা কতটা তার সুফল বাজারে পাচ্ছি বলে মনে করেন, অথবা আর কি ধরনের সংস্কার উদ্যোগ আসলে প্রয়োজন? আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে একটা কমিটি গঠন করা হয়েছে যেটাকে টাস্কফোর্স বলা হচ্ছে, এবং ওনারা বিভিন্ন রিফর্ম সাজেস্ট করবে। বাট এখন পর্যন্ত রিফর্ম ইন ট্রু সেন্স আমরা বাজারে শুরু হয়েছে দেখিনি, এবং কি ধরনের রিফর্ম করবে সেটাও আমরা জানি না। বাট অবশ্যই আমরা বিভিন্ন সময় বিসিকের সাথে আমাদের কথা হচ্ছে, দেখাশোনা হচ্ছে, আমরা আমাদের প্রস্তাবনাগুলো দিচ্ছি। এবং আমি গত সপ্তাহের কথা বলতে পারি যে যেখানে আমাদের ফুল কমিশনের সাথে মিটিং হয়েছে, এবং আমরা আনঅফিসিয়ালি এবং অফিসিয়ালি যেসব জিনিস আলাপ করেছি, যে ব্যাপারগুলো আলাপ করেছি, ওনারা সবগুলিতে একমত হয়েছেন এবং ওনারা বলছেন যে দে আর ওয়ার্কিং অন ইট। তো এর মধ্যে ধরুন কয়েকটা ইস্যু আমি আপনাকে দু একটা জিনিস বলতে পারি যেটা বাজারের ডেপথ বাড়ানোর জন্য দরকার। সেটা হচ্ছে একটা, অবশ্যই ফার্স্ট এন্ড ফরমোস্ট ইজ দ্য আইপিও প্রাইসিং অ্যান্ড দ্য মেথোডোলজি অফ দ্য ভ্যালুয়েশন অর প্রাইসিং, আমরা যেটাই বলি বাজারে আসার জন্য ডিস্ট্রিবিউশন অফ দ্য আইপিও প্রসেস, সেটাকে নিয়ে কথা বলছি। ওনারা বলছে ওনার উপর কাজ করছে। আর তাছাড়া অন্যান্য কয়েকটা বিষয় আছে, যেমন মার্জার এন্ড অ্যাকুইজিশনের রুলস এন্ড রেগুলেশনটাকে আমরা রিভিউ করতে বলেছি। আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জ, বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিমিটেশন স্কিম অ্যান্ড অ্যাক্টটাকে রিভিউ করতে বলেছি। তো আপনার কমিশন, ফুল কমিশন আসছে 3 মাস বা 3 মাসের একটু অল্প বেশি সময় হবে। ওনারা আমাদেরকে এনশিওর করেছেন ওনারা কাজ করছেন। হয়তো বা আমরা নতুন বছরের শুরুতে ওনাদের কাজগুলি মোটা দাগে দেখতে পারবো, বাস্তবিকভাবে দেখতে পারবো, এবং তখন আমরা হয়তো একটা ইভ্যালুয়েশনে যেতে পারবো যে কতটুকু এটা আমাদের জন্য ইফেক্টিভ হচ্ছে কি হচ্ছে না। বাট এতটুকু পর্যন্ত আমরা এই পর্যন্ত উই হ্যাভ বিন assured that they are working on the reforms, and
on the demand of the market intermediaries and the investors, যে কি চেঞ্জ আমরা চাচ্ছি। সাইফুল ইসলাম, ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন নিয়ে যদি একটু বলি, যে আমরা পুঁজিবাজারের যে স্বাভাবিকতা, পুঁজিবাজারের গতিশীলতা, পুঁজিবাজারের প্রতি মানুষের যে আস্থা, সেটি যখন আসলে স্বাভাবিক না থাকে, তখন আসলে এই ধরনের ব্রোকার্স অ্যাসোসিয়েশনের কার্যক্রম নিয়ে যদি একটু বলেন যে তাদের স্বাভাবিকতা আসলে কতটুকু আছে, তাদের কার্যক্রম, তাদের অ্যাক্টিভনেসের জায়গাটা যদি একটু বলতেন সাম্প্রতিক সময়ে। জি, থ্যাংক ইউ। আমি একটা ব্যাপার একটু ক্লিয়ার করতে চাই, যেটা যদিও আমাদের সংগঠনটার নাম হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন, এবং আপনারা সবাই জানেন যে অ্যাসোসিয়েশনটা ওয়াজ বর্ন আফটার দ্য ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট এন্ড স্কিম। আগে যেটা মিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জ ছিল, সেখানে অ্যাসোসিয়েশনের কোনো দরকার ছিল না, বাট পরবর্তী সময় যখন স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজড হয়, তখন আমাদের এই অ্যাসোসিয়েশনটা তৈরি হয়। অ্যাসোসিয়েশনটা যদিও আমরা এটাকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন এবং ব্রোকার্সরাই এটা অ্যাসোসিয়েশনের মেম্বার, বাট তারপরেও আমাদের প্রধান কাজ হচ্ছে যে বাজারের প্রতিটা স্টেক হোল্ডারের স্বার্থ রক্ষা করে বিভিন্ন সময়ে বিভিন্ন আপনার সহজ খাতে যেটাকে দাবি দেওয়া বলে, বাট দাবি দেওয়ার চেয়ে বড় জিনিস হচ্ছে বাজার বড় করার জন্য, বাজারে ইনভেস্টর আনার জন্য, ধরে রাখার জন্য, বাজারকে সমৃদ্ধ করার জন্য যা যা দরকার আমরা প্রতিটা কাজেই অংশগ্রহণ করে থাকি। উদাহরণ হিসেবে বলবো যে গত সপ্তাহে আমরা মাননীয় অর্থ উপদেষ্টা সাহেবের সাথে দেখা করেছি বিভিন্ন জিনিস নিয়ে। উনি আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছেন, পুরো ব্যাপারগুলো শুনেছেন। আমরা শুধু স্টক ব্রোকার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে স্টক ব্রোকারদের কথা বলিনি বা স্টক এক্সচেঞ্জের কথা বলিনি, আমরা বাজারে মার্চেন্ট ব্যাংকদের কথা বলেছি, অ্যাসেট ম্যানেজমেন্টের কথা বলেছি, এবং প্রথমত অবশ্যই বিনিয়োগকারীদের কথা বলেছি, এবং লিস্টেড কোম্পানির ব্যাপারে কথা বলেছি। আমরা সামগ্রিকভাবে সব স্টেক হোল্ডারদের, এবং অবশ্যই একটা জিনিস না বললেই নয় যে আমরা স্টক এক্সচেঞ্জ কে এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলেছি, এবং বিসেকের বর্তমান কার্য পরিধি নিয়েও কথা বলেছি, এবং আমরা বাজারের সকল স্টেক হোল্ডারদের ব্যাপারে কথা বলে থাকি। এবং আমরা যে রেজাল্টটা পেয়েছি সেটা হচ্ছে, আপনারা দেখছেন টাইম টু টাইম, যে শুধুমাত্র যে ব্রোকারদের স্বার্থ রক্ষার্থী এসএসসি বিভিন্ন সময় আমাদের কথা শোনা তা না, সামগ্রিক বাজার পরিস্থিতি নিয়েও আমাদের সাথে কথা বলে, এবং আমরা অন্যান্য স্টেক হোল্ডারদের পক্ষ থেকে যে প্রস্তাবনাগুলি দেওয়া হয় সেগুলি ওনারা সক্রিয় বিবেচনা নিয়ে থাকে। জি, সাইফুল ইসলাম, আমরা শেষ করবার আগে আপনার কাছে যেটি জানতে চাইবো, মোটা দাগে আসলে বাজারে আস্থা ফেরানোর ক্ষেত্রে আমরা সবসময় একটা বিষয়ে আমার পুঁজিবাজার বিশেষজ্ঞরা বলে আসেন যে বাজারে আমরা আসলে ভালো মৌলভিত্তির কোম্পানি নিশ্চিত করতে পারিনি, ভালো কোম্পানিকে আসলে অংশগ্রহণ নিশ্চিত করতে পারিনি, সেটি সরকারি পর্যায়ে বলি, বেসরকারি পর্যায়ে বলি। সেই জায়গাটি নিয়ে আরও অনেক বেশি কাজ করবার সুযোগ আছে কিনা, সেটা নিয়ে যদি একটু বলতেন। সেটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করার সুযোগ আছে। বাজার মানে হচ্ছে যে আপনার এখানে পণ্যের সমৃদ্ধি থাকতে হবে, এবং পণ্যটা হচ্ছে আপনার, আমরা যেটাকে লিস্টেড সিকিউরিটিজ বা স্টকস বলি, এই ব্যাপারটাতে আমরা গত 15 বছরে যথেষ্ট পরিমাণ পিছিয়ে গেছি। আমরা এই ব্যাপারটাই বারবার জোর দিচ্ছি যে আপনি বাজারে যদি ডেপথ না বাড়ান, আমি যে লিকুইডিটির ইস্যু বলছি, মার্কেট ইন্টারমিডিয়ারিজের বিভিন্ন সমস্যার কথা বলছি, বাট কোনো সমস্যাই সমাধানযোগ্য না যদি বাজার পরিধিটা বাড়ানো না হয়। বাজারে পণ্যের আপনার কোয়ালিটি অফ দ্য প্রোডাক্টস হ্যাজ টু বি গ্লোবাল স্ট্যান্ডার্ড। আমাদের এখানে আনফরচুনেটলি ইনভেস্টেবল স্টকস নট মোর দ্যান 30 to 40, মানে আপনি ধরেন আমরা যেটাকে যে আপনি 40-50টা স্টকে ইনভেস্ট করে ইউ ক্যান হ্যাভ এ গুড স্লিপ। এই ধরনের ইনভেস্টেবল সিকিউরিটিজ আউট অফ 400 ইজ ভেরি বেস্ট, নট ইভেন 10%। সেখানে এই ব্যাপারটাতে আমাদের কাজ করতে হবে। এটা নিয়ে আমরা মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করেছি যে স্টেট ওন এন্টারপ্রাইজ এবং গভর্নমেন্টের যেসব কোম্পানিতে শেয়ার আছে সেগুলি যাতে ওনারা অফলোড করে এট দ্য সুনেস্ট পসিবল টাইম, কারণ এটা আমরা পলিটিক্যাল গভর্নমেন্টের সময় যথেষ্ট চেষ্টা করার পরেও সাকসেসফুল হতে পারিনি। এখন ইন্টারিম গভর্নমেন্ট, জনগণের সরকার, আমরা আশা করি যে সকল বাধা অতিক্রম করে ওনারা আগামী বছর 2025 সালে অন্তত আমাদের বাজারে সমৃদ্ধির জন্য সরকারি কিছু শেয়ার বাজারে ছাড়বেন, এবং সরকারের বিভিন্ন জায়গায় যে বিশেষ করে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যে স্টেকগুলি আছেন সেগুলি ওনারা বাজার মূল্যে বিনিয়োগকারীদের মধ্যে থ্রু দ্য স্টক এক্সচেঞ্জ, স্টক মার্কেট এন্ড থ্রু দ্য এসএসসি অফলোড করবেন। জি, সাইফুল ইসলাম, আমরা আজকের যে আলোচনার বিষয়বস্তু ছিল, আমরা বাজার কারসাজি এবং অর্থ আদায়ের ক্ষেত্রে যে আমাদের যে বাস্তবতা সেটি নিয়ে আলোচনা করছিলাম।
বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন যে এই ধরনের কারসাজির অর্থ আদায়ের ক্ষেত্রে আলাদা ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারে। আপনার কি পরামর্শ আসলে এই ধরনের অর্থ আদায়ের ক্ষেত্রে? আমাদের পুঁজিবাজারের সংশ্লিষ্ট একটা ট্রাইব্যুনাল অলরেডি আছে, মানে আর মানে এটা আদায় করার জন্য, জরিমানা আদায় করার জন্য আর একটা ট্রাইব্যুনাল দরকার হয় না। বাট আমার কাছে যেটা মনে হয় যে সারা পৃথিবীতে যে এই জরিমানা এগুলি যখন করা হয় তখন যাদেরকে জরিমানা করা হয় তাদের সাথে ব্যাপক আলাপ আলোচনার মাধ্যমে, এখানে কোনো ছাড় দেওয়া হয় না, বাট আপনার মোটামুটি ভাবে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয় যেখানে যে জরিমানা করা হয় সেটা আদায়যোগ্য একটা জরিমানা। তা আমার যেটা মনে হয় যে আমরা মানে লুকিং এট অল দ্য প্র্যাকটিক্যাল অ্যান্ড গ্রাউন্ড রিয়েলিটি, আমরা এমন ভাবেই কাজ করা উচিত যে যেটার জন্য আমি জরিমানা করলাম বা 5 বছরের জরিমানা আদায় হলো না, তার চেয়ে বেটার হচ্ছে যে আমরা জরিমানাটা গ্রহণযোগ্য মাত্রায় করি এবং এটাকে এনশিওর করি যে যাই জরিমানা হয়েছে সেটা আদায় হয়েছে। এটার জন্য আপনি যদি ট্রাইব্যুনালে যান বা যে কোনো কোর্টে যান, সেটা আপনারা সবাই জানেন, আমরাও জানি যে এটা ইটস অ্যান এন্ডলেস প্রসিডিওর। জি, সাইফুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই আলোচনায় আজকে ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। পরবর্তী কোনো অনুষ্ঠানে আবারও নিশ্চয়ই আপনাকে পাশে পাবো, সেই প্রত্যাশায় আজকের মধ্যে ধন্যবাদ জানাচ্ছি সাইফুল ইসলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর কলিং মি। আসসালামু আলাইকুম। জি, দর্শক, আমাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম কথা বলছিলেন পুঁজিবাজারের সমসাময়িক নানা বিষয় নিয়ে। বিজনেস আওয়ার্ডের সময় হলে একটা বিরতি নিবার, ফিরবো দেশ ও বিশ্ব বাণিজ্যের অন্যান্য সংবাদ নিয়ে। আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিজনেস আওয়ার্ডের সাথে আছি বাবু কামরুজ্জামান। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের প্রথম কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে সবগুলো সূচকের ঊর্ধ্বমুখী ধারার মধ্যে দিয়ে আজকে কিন্তু লেনদেন চলছে। যদিও আমরা দেখেছি গত সপ্তাহে এবং তার আগের সপ্তাহে টানা অনেকদিন ধরেই কিন্তু বাজারে আসলে লেনদেনের কোনো গতি নেই, বিক্রির চাপ নেই। আমরা দেখেছি 500 কোটির নিচেই থেকেছে আসলে লেনদেন, এবং বাজার মূলধনও কমেছে বেশ অনেকদিন ধরেই, 3 সপ্তাহেরও বেশি সময় ধরে। আমরা এই মুহূর্তে দেখে নেব সবশেষ পরিস্থিতি লেনদেনের ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। আমরা যদি দেখি যে আজকে প্রধান সূচক ডিএসসিএক্স এখন পর্যন্ত বেশ ঊর্ধ্বমুখী, 23 পয়েন্ট বেড়েছে, 23 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5207 পয়েন্টে, এবং সরিয়া সূচক যেটি সেটিও 3.13 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1169 পয়েন্টে। বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস30 সূচক সেটি 7 পয়েন্ট বেড়েছে, 7.55 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1934 পয়েন্টে। এবং আজকে লেনদেনের যে কথা বলছিলাম যে বিক্রির চাপ আসলে আমাদের তুলনামূলক কম বাজারে এই মুহূর্তে। 234 কোটি টাকার কিছু বেশি লেনদেন এখন পর্যন্ত বেলা 1:30 নাগাদ হয়েছে, যেটি আসলে আজকেও কিন্তু বোঝা যাচ্ছে লেনদেন কোনোভাবেই 500 কোটি টাকা ছাড়াবে না। এবং হাতবদল হওয়া শেয়ার মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে আমরা দেখেছি আজকে কিন্তু দাম বাড়ার তালিকায় বেশ দীর্ঘ। 242টির দর বেড়েছে, কমেছে 78টির, আর অপরিবর্তিত আছে 75টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর এখন পর্যন্ত বেলা 1:30 নাগাদ। এই হচ্ছে লেনদেনের পরিস্থিতি। দর্শক, এবারে আমরা মুদ্রা বাজার পরিস্থিতি আপনাদেরকে জানাতে চাই। সোনালী ব্যাংকের সূত্র ধরে জানাবো যে প্রধান মুদ্রার বিনিময় মূল্য আমরা দেখেছি যে ডলারের দাম নির্ধারণ করার পর যদিও 120 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে, কিন্তু খোলা বাজারে কিন্তু এটি বেশ 125 টাকা, 27 টাকা, কখনো কখনো একটি 28 টাকাও বিক্রি হচ্ছে। বেশ বাড়তি চাপ তৈরি হয়েছে ডলারের বাজারে। আবারও ইউরো 127 টাকায় কিনে 132 টাকায় বিক্রি করা হচ্ছে, পাউন্ড 150 টাকায় কিনে 155 টাকায় বিক্রি হচ্ছে, চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কিনে 17 টাকা 30 পয়সায় বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়াল রয়েছে 32 টাকা ক্রয় মূল্য, বিক্রি মূল্য 32 টাকা 90 পয়সা। অন্যদিকে ভারতীয় রুপি 1 টাকা 35 পয়সায় কিনে 1 টাকা 45 পয়সায় বিক্রি করা হচ্ছে। এই ছিল প্রধান মুদ্রার বিনিময় মূল্য। এবারে স্বর্ণের দাম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে যে হালনাগাদ তথ্য দিয়ে থাকেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি আবারও নতুন করে যে স্বর্ণের দাম সমন্বয় হয়েছে, সেখানে 22 ক্যারেটের সব থেকে ভালো মানের স্বর্ণ এখন 1,39,000 টাকা প্রতি ভরি। অন্যদিকে 21 ক্যারেটের স্বর্ণ 1,33,000 টাকা ভরি, আর যদি 18 ক্যারেটের স্বর্ণ আপনি কিনতে চান তাহলে পড়বে 1,14,000 টাকা ভরি প্রতি। আর সনাতন স্বর্ণের দাম 93,600 টাকা ভরি। পাশে গ্রাম প্রতি দাম দেখানো আছে, 1 ভরির সমান 11.664 গ্রাম হিসেবে এই দাম দেখানো হয়েছে। আমরা স্বর্ণের পর রূপার দাম দেখব। রূপের দাম কিন্তু অপরিবর্তিত অনেকদিন ধরে, মাঝে একবার শুধুমাত্র সমন্বয় হয়েছিল। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের রূপার দাম পড়বে 2,578 টাকা প্রতি ভরি। 21 ক্যারেটের রূপার দাম পড়বে 2,500 টাকার কাছাকাছি, অর্থাৎ 2,449 টাকা
প্রতি ভরি। 18 গ্রেডের রূপার দাম পড়বে 2100 টাকা প্রতি ভরি, আর সনাতন রূপার দাম পড়বে 1586 টাকা প্রতি ভরি। দর্শক, এই ছিল স্বর্ণ মুদ্রা এবং রূপার বাজারের আপডেট, সবশেষ দরদাম। বিজনেস আওয়ারে আরও একটা বিরতি নিচ্ছি, দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে ফিরবো। আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিজনেস আওয়ারে, সাথে আছি বাবু কামরুজ্জামান। এবারে জনপদে শিল্প বাণিজ্যের খবর। বগুড়ায় দিন দিন হলুদ চাষ বাড়ছে, আগ্রহী হয়ে উঠছে অনেকেই। কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উন্নত জাতের হলুদ চাষ হচ্ছে জেলাটিতে। চাষ হচ্ছে স্থানীয় জাতের হলুদেরও। কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নিত্যদিনের রান্না কিংবা রূপচর্চা, হলুদ যেন বাঙালি নারীর জীবনে এক অপরিহার্য অনুষঙ্গ। সবুজ পাতাগুলো বিবর্ণ হওয়ার সাথে সাথে গাছের গোড়ায় মাটির নিচে হলুদ বাড়তে থাকে, আস্তে আস্তে পরিপক্ক হয়ে ওঠে। তারপরই কৃষকের ঘরে ওঠে। লাভজনক ফসল হওয়ায় হলুদ চাষে দিন দিন আগ্রহ বাড়ছে বগুড়ার কৃষকদের। অনুর্বর ছায়াযুক্ত স্থান, পতিত জমি সহ অন্যান্য ফসলের সাথী ফসল হিসেবেও চাষ করা যায় এই মশলা জাতীয় ফসলটি। খাইতেও পারি আমরা, অন্য সময় একটা টাকা হয়, ওই সময় আমরা সংসার উন্নতি করতে পারি। অনেক খরচা কমে যায়, বা এই যে আগাছা দমনের অনেক সময় আমরা কম খরচে আগাছা দমন করতে পারি। প্রতি বিঘায় 30 থেকে 35 হাজার টাকা খরচে দ্বিগুণ মূল্যে ফসল ঘরে তোলেন চাষিরা। জাতভেদে কাঁচা হলুদ পাওয়া যায় বিঘা প্রতি 60 থেকে 100 মণ পর্যন্ত। মরিচের জমিতে আমরা হলুদ লাগাই, যে ওই হলুদের আর নতুন করে কোনো খরচা করতে হয় না। যেটুকু আমরা বাড়িতে ব্যবহার করি তার চেয়ে অনেক বেশি আবাদে আছে, যার জন্য অন্তত বাড়ির চাহিদা এবং টাকা দুটাই হলুদ থেকে পাওয়া যায়। গুরুত্বপূর্ণ এ ফসলের চাষাবাদ বৃদ্ধি ও নতুন নতুন জাত উদ্ভাবনে কাজ করে যাচ্ছে মশলা গবেষণা কেন্দ্র। এ পর্যন্ত মশলা গবেষণা কেন্দ্র থেকে বাড়ি হলুদ 1 থেকে শুরু করে 5 পর্যন্ত 5টি জাত অবমুক্ত করেছে এবং আরো একটি জাত অবমুক্তের পর্যায়ে রয়েছে। উৎপাদন বাড়াতে কৃষকদের আগ্রহী করা সহ নানা কাজ করছে কৃষি বিভাগ। আমরা দুইভাবে লাভবান হচ্ছি। একটা হচ্ছে আমাদের জমির যে সর্বোচ্চ ব্যবহার সেটা নিশ্চিত হচ্ছে, এবং এর পাশাপাশি কৃষকদের যে অর্থনৈতিক যে বিষয়টা, এখনকার কৃষি আর আগের কৃষির মতো না, কৃষকরা এখন অনেক ক্যালকুলেটিভ। মশলা ফসলের যে ঘাটতি, সেই ঘাটতিতেও আমরা এখানে কিছুটা হলেও পূরণ করতে পারতেছি। দেশে উৎপাদিত এ মশলা ফসলটি এখনো আমদানি নির্ভর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মানুষের আস্থা ও ভালোবাসায় রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও টেলিভিশনে দেশ সেরা ব্র্যান্ডের খেতাব অর্জন করল প্রযুক্তিপণ্য উৎপাদন ও রপ্তানিকারী প্রতিষ্ঠান ওয়ালটন। ওয়ালটন পেয়েছে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2024। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের 16তম আসরে এসব পুরস্কার জিতেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার রাতে রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ওয়ালটন রেফ্রিজারেটর, এসি ও টেলিভিশনকে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2024 তুলে দেওয়া হয়। এবার বিশ্ব বাণিজ্যের খবর। সালে বিশ্ব অর্থনীতির সামনে অশনি সংকেত দেখছেন বিশ্লেষকরা। বিদায়ী বছরের অনেক ঘটনার রেশ নতুন বছরে, এমনকি তারপরে অনুভূত হবে বিশ্বজুড়ে। বিশ্ব অর্থনীতিতে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের ঘটনা। করোনা মহামারীর সমস্যা কাটিয়ে উঠতে না উঠতেই 2025 সালে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি বিশ্ব অর্থনীতি। এর মধ্যে আগামী বছর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের ঘটনা। হোয়াইট হাউসে এসে ট্রাম্প যদি আমদানির উপর নতুন করে শুল্ক আরোপ করেন, তাহলে আবারও বাণিজ্য যুদ্ধ শুরু হতে পারে। এতে দেশে দেশে বাড়তে পারে মূল্যস্ফীতি, অথবা অর্থনৈতিক ধীরগতি, কিংবা একসাথে দুটি বাড়তে পারে বেকারত্ব। They won't be able to be to the same extent. It's about out of President Trump is a degree of volatility.
মধ্যপ্রাচ্য ইউক্রেন যুদ্ধ জার্মানি ফ্রান্সের রাজনৈতিক বিশৃঙ্খলা সংকটকে আরো গভীর করতে পারে। জলবায়ুর ক্ষতিকর খরচ নিয়ে উদ্বেগ রয়েছে বহু দেশে। বিশ্বব্যাংকের তথ্য বলছে 2 দশকের মধ্যে দরিদ্র দেশগুলোর অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হয়েছে। করোনা পরবর্তী পুনরুদ্ধারে এসব দেশ ব্যর্থও হয়েছে। ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক চূড়ান্ত বৈঠকের পর জানিয়েছে 2025 সালে ব্যাপক অনিশ্চয়তায় থাকবে বিশ্ব অর্থনীতি। এমন অবস্থায় বেশ কিছু সতর্কতা অবলম্বনের কথা বলছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। মাসুদ রানা, নিউজ 24। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।